বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টারের CC1C এ G3, যেটাকে মেন বাংলা বলা হয়, বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাসের পরীক্ষা আজকে কমপ্লিট হলো। তো কোশ্চেন যেটা পড়েছে খুবই সুন্দর কোশ্চেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে এবং খুব সুন্দর কোশ্চেন হয়েছে। এবং আমি যে সাজেশানটা দিয়েছিলাম সেটা পড়েছে কি না আমি নিজের থেকে বলবো না, তোমরা আগের সাজেশানটা দেখবে এবং এই সাজেশানটা, আমি যে সাজেশানটা দিয়েছি সেটা দেখবে এবং সেই ভিডিওটা মিলবে। এবং এই ভিডিওটা আমি যে এখন যেটা করছি, উত্তর শর্ট কোশ্চেনের উত্তর সমেত যে ভিডিওগুলো করছি আমি, সেই ভিডিওটা তোমরা মিলিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে আমার সাজেশানটা কীরকম কাজে লেগেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সাজেশানের ইয়েটাতে কোশ্চেনগুলো আলোচনা করে দিই। দেখো, প্রথমেই দেওয়া আছে চর্যাপদ, যে 10 নম্বরে এই 2 নম্বরে 10টা করতে হয়। তার প্রথম প্রশ্নটা হচ্ছে, চর্যাপদ কী নামে এবং কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? চর্যাপদ 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এই শর্ট কোশ্চেনটা আমার সাজেশানে ছিল, প্রথম দিকেই আছে, দেখবে। তারপরে দেখো, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার অনুদিত গ্রন্থটির প্রকৃত নাম কি? বাংলা মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, তার অনুদিত গ্রন্থটির নাম ভারত পাঁচালী। এটাও সাজেশানে আমার রয়েছে। ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গলের অন্তর্গত যে কোনো দুটি উপাখ্যানের নাম লেখো। দেখো দেখো এটা বিদ্যাসুন্দর উপাখ্যান এবং কালিকামঙ্গল উপাখ্যান, আর একটা হচ্ছে ভবানন্দ উপাখ্যান। তোমরা এর মধ্যে যে কোনো দুটো লিখতে পারো। তারপরে, দ্বিতীয় বিদ্যাপতি নামে কে পরিচিত? কোন পর্যায়ের পদ রচনায় তিনি সর্বাধিক সিদ্ধি অর্জন করেছিলেন? দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত হচ্ছে গোবিন্দ দাস। তিনি অভিসার পর্যায়ের পদ রচনায় সর্বাধিক সিদ্ধি লাভ করেছেন। ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? উইলিয়াম কেরি রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখো। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে, আর উইলিয়াম কেরি রচিত একটি গদ্য গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। বেদান্ত গ্রন্থর প্রকাশকাল সহ লেখকের নাম। বেদান্ত গ্রন্থ রামমোহন রায়ের লেখা, 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিধবা বিবাহ সম্পর্কিত বিদ্যাসাগর রচিত মৌলিক প্রবন্ধ গ্রন্থটির নাম প্রকাশকাল সহ লেখো। গ্রন্থটির নাম হলো বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। গ্রন্থটি 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, তারপরে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? উপন্যাসটির লেখক কে? বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। উপন্যাসটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র রচিত প্রথম উপন্যাসটির নাম প্রকাশকাল সহ লেখো। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসটির নাম হচ্ছে বরদিদি, 1913 সালে প্রকাশিত হয়। তারপরে দেখো, মধুসূদন রচিত প্রহসন দুটির নাম। একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। গিরিশচন্দ্র রচিত দুটি পৌরাণিক নাটকের নাম প্রকাশকাল সহ লেখো। গিরিশচন্দ্রের দুটি পৌরাণিক নাটকের নাম হলো রাবণবধ 1881 খ্রিস্টাব্দ, রামের বনবাস 1882 খ্রিস্টাব্দ। নবান্ন নাটকটি কার লেখা বা কার রচিত? কোন পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা, অরণি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এগুলো সবই সাজেশানে আছে। এই নবান্ন নাটক, গিরিশচন্দ্রের পৌরাণিক নাটক, মধুসূদনের প্রহসন বা বন্দে মাতরম সঙ্গীত, আর মৌলিক গ্রন্থ বিদ্যাসাগরের বেদান্ত গ্রন্থ, আর ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি, দ্বিতীয় বিদ্যাপতি, তারপরে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, চর্যাপদ, এই সবগুলো আমার সাজেশানে ছিল। তোমরা সাজেশানটা মিলিয়ে দেখবে, দেখলেই বুঝতে পারবে আমি কতটা সত্যি না মিথ্যে বলছি। তারপরে দেখো, রবীন্দ্রনাথের 3 সঙ্গীর অন্তর্গত যে কোনো দুটি গল্পের নাম লেখো। এটাও রয়েছে। এটা হচ্ছে ল্যাবরেটরি, শেষ কথা এবং রবিবার। এই 3টে গল্প, 3 সঙ্গী। তো যে কোনো দুটো লিখলেই হবে।
বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গনারীর উদ্দেশ্যে রামেন্দ্র সুন্দর রচিত প্রবন্ধটির নাম প্রকাশকাল সহ লেখো। সে নাম, গ্রন্থটির নাম হলো বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নীরা কোন কবির মানস প্রতিমা? নীরাকে নিয়ে লেখা তার প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? নীরা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মানস প্রতিমা। নীরাকে নিয়ে লেখা তার প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো হঠাৎ নীরার জন্য। এই যে দেখো শর্ট কোশ্চেন কতগুলো দিয়েছে না, শর্ট কোশ্চেন দিয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। 15টার মধ্যে তোমাদেরকে 10টা করতে হবে, 10টা করতে হবে। তার মধ্যে আমি 3টে কোশ্চেন এখানে আমার সাজেশনের মধ্যে ছিল না, 12টা কোশ্চেন সাজেশানে ছিল। তার মানে কি, তুমি দেখো 15টা কোশ্চেনের মধ্যে 12টা সাজেশানে আছে আর তোমাকে করতে হবে 10টা। তাহলে বলা যায় 100% সাজেশান কমন। এটা গেল শর্ট কোশ্চেনে। এবারে বড় কোশ্চেনে আমরা ঢুকে যাই। বড় কোশ্চেনে দেখি, দেখো প্রথমেই আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। আমি সাজেশানে ছিল চর্যাপদের সমাজচিত্র সাহিত্য মূল্য এবং শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্য মূল্য। আমি বলেছিলাম এই দুটোর মধ্যে একটা পড়বে এবং পড়েওছে, শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছে। মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যটির নাম কি? অভয়ামঙ্গল। কাব্যটি বিশেষত্ব সংক্ষেপে লেখো। এটাও সাজেশানে ছিল, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর অবদান। তারপরে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের কৃতিত্ব, এটা তখন পরিষ্কার ছিল। তাহলে বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান, এটাও ছিল। আর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, আমি প্রথম ভিডিওটায় বলেছিলাম, দেখবে মনে করে দেখলে দেখতে পাবে যে বলেইছিলাম যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এর আগে একবারও পড়েনি, এবারে পড়ার চান্স বিরাট, এবং দেখো পড়েছে। তারপরে আধুনিক কবিতা রচনায় জীবনানন্দ দাশের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো, এটাও সাজেশানে ছিল। দেখো 6টা কোশ্চেন আছে, তোমাকে করতে হবে 4টে, এখানে 6টাই কমন আছে। তাহলে 6টাই কোশ্চেন কমন আছে আমার সাজেশানের মধ্যে আছে 6টায়। তাহলে এবার তোমরা বুঝতে পারছো কীরকম কমন। আর এরপর দেখো 10 নম্বরের কোশ্চেনগুলোতে আমি যাচ্ছি। 10 নম্বরের কোশ্চেনগুলোতে দেখে নাও, দেখলে বুঝতে পারবে। দেখো ওই যে বাংলা সাহিত্যে অভিনব জয়দেব কে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যে অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে, বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়, তার কবি কৃতিত্ব আলোচনা করো। আর দেখো ভালো করে বলেইছিলাম বিদ্যাপতি অথবা চণ্ডীদাস দুটোর মধ্যে একটা পড়বে, এবং পড়েওছে বিদ্যাপতি। আচ্ছা দেখো বাংলা গদ্য রচনায় বিদ্যাসাগরের অবদান পর্যালোচনা করো। বিদ্যাসাগর ছিল, আমি বলেই দিয়েছিলাম বিদ্যাসাগর এবং রামমোহনের মধ্যে একটা পড়বে, সেখানে দেখলাম দুটোই পড়েছে। রামমোহনটা দেওয়া আছে তোমার 5 নম্বরে দিয়েছে, আর বিদ্যাসাগরটা দিয়েছে 10 নম্বরে। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের পরিচয়, এটাও দেওয়া ছিল সাজেশনে, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের পরিচয়। আর বাংলা ছোট গল্পকার রূপে রবীন্দ্রনাথের অবদান পর্যালোচনা করো, এটাও দেওয়া ছিল। কাজেই দেখতে পাচ্ছ 4টের মধ্যে 2টো করতে হবে, আমাদের 4টেই কমন। তাহলে এইভাবে মানে তোমরা দেখো লাইন বাই লাইন পুরোপুরি সমস্ত কোশ্চেন কমন। এই গোটা কোশ্চেনটাই ছোট প্রশ্ন 3টে, শুধু যা আনকমন, তাও আনকমন বলা চলে না, এগুলো তো করবার দরকার নেই, তোমার 10টা করতে হবে। 10টা করতে হবে, 12টা পড়েছে, 3টে নাই বা পড়লো, অসুবিধার কী আছে? আর এদিক থেকে 5 নম্বর আর 10 নম্বরে অল কমন, অল একদম টোটাল কমন, যা কোশ্চেন আছে সব আমার সাজেশনের মধ্যে ছিল। কাজেই পরীক্ষা তোমাদের খারাপ হওয়ার কোনো কথা নেই। যারা আমার সাজেশান ফলো করেছো, তাদের পরীক্ষা কোনো মতেই খারাপ হওয়ার কথা নয়। এখানে প্রচুর নম্বর উঠবে, তোমরা 85 থেকে 90% নম্বর তুলতে পারবে যদি ঠিকঠাক পড়ে এসো এবং লিখে যেতে পারো। এবার যারা আমার উপর বিশ্বাস করেছো তারা অবশ্যই ভালো নম্বর পাবে, আর যারা বিশ্বাস করোনি তাদের কিছু করার নেই। এবার অনেকে কী করেছে, গাদা এখান থেকে সাজেশান ওখান থেকে সাজেশান নিয়ে পড়াশোনা করতে গেছে, সেখানে কিন্তু তাদের কথা বলতে পারবো না, তারা কিন্তু ডুবে গেলেও যেতে পারো, কারণ তারা আমার সাজেশনের উপর ভরসা না করে অন্য কারো দিকে দেখতে গিয়ে গোলমাল করবে। কাজেই আর মানে নতুন করে বলার কিছু নেই। তোমরা 4th সেমিস্টারেও দেখেছো বা 3rd সেমিস্টারে এর আগেও এই 2nd সেমিস্টারেও দেখেছো। আবার যারা 5th সেমিস্টার পরীক্ষা দিয়েছিল, 4th সেমিস্টার পরীক্ষা দিয়েছিল, 6th সেমিস্টার দিয়েছিল আগে, তারাও জানে যে আমার সাজেশন কীরকম পড়ে। তোমরা 1st সেমিস্টার 2nd সেমিস্টার তো দেখেইছো। যারা আমার ভিডিওটা ফলো করে তারা সবাই জানে যে আমার সাজেশান কতটা কমন পড়ে।
আর যারা নতুন আছো তাদেরকে বলি, তোমরা বিশ্বাস না হয় তোমরা আমার ভিডিওটা আমি যে আগের ভিডিওটা দিয়েছিলাম সাজেশনের, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের দুটো ভিডিও দিয়েছিলাম, সেই দুটো ভিডিও পাশাপাশি রাখো আর এই ভিডিওটা রাখলেই তুমি বুঝতে পারবে যে কতটা সাজেশন কমন এসেছে। আর এবারে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করো, কমেন্ট করো। আর যদি কারো কিছু বলার থাকে আমাকে সরাসরি বলো কমেন্টের মাধ্যমে। যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিও সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি কোনো জানার থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও।